তখন কবিরাজ বলে উঠল যে দাঁড়া, শান্ত হ, শান্ত হ, তুই এরকমভাবে রাগিস না, তুই শান্ত হ। তোর জন্য এই ফ্যামিলিটা একটি আতঙ্কের মধ্যে রয়েছে, পুরো বিপর্যয়ে পড়ে আছে। তুই তাদেরকে একটু শান্তি দে, তুই এখান থেকে চলে যা, না হলে তারা যে বড় অসহায় হয়ে পড়বে, তুই এখান থেকে চলে যা। তখন কবিরাজের কথা শুনে সেই পিশাচটি আবার রেগে উঠে বলল যে তোরা কি এখান থেকে যাবি না? বল, তোরা কি জানিস না আমার রক্ত চাই? রক্ত, রক্ত দে আমাকে, রক্ত। তখন এই পিশাচটির কথা শুনে আমার মুখটা একদম বেপেচাকা হয়ে গেল এবং সেই বিবর্ষ আকৃতির পিশাচটির কথা শুনে আমার শরীর থরথর করে। ওয়েলকাম ব্যাক, স্বাগত জানাচ্ছি ভীতিকথা ইউটিউব চ্যানেলের 95তম এপিসোডে। আজকের এপিসোডে একটি ইমেইল স্টোরি নিয়ে আসলাম। এটি একটি লোমহর্ষক ঘটনা, আর আশা করি ঘটনাটি আপনাদের মাঝে শতভাগ শিহরণ জাগাবে। চলুন দেরি না করে ঘটনা শুরু করে দিচ্ছি। ঘটনা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইমেইলটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার বাড়ি কুষ্টিয়া জেলার ধরমপাশা গ্রামে। আমাদের বাসস্থান এখানে জন্মের পর থেকেই। আমার দাদার বাড়ি ছিল আরেকটি জায়গায়, তো আমাদের বাবার বাড়ি এখানেই তিনি তৈরি করেন, আর এখানেই আমাদের ছোট থেকে বড় হওয়া। এখানে কুষ্টিয়ার ধরমপাশা গ্রামটি নাম আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন। এই গ্রামটি একটি ভুতুড়ে গ্রাম হিসেবে অনেকেই চিনে থাকে। এটি অনেক আগেকার মানুষেরা বলতো যে এই ধরমপাশা গ্রামে নাকি ঘটে যেত অনেক ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, বলছিলাম এই ধরমপাশা গ্রামের কথা। আমাদের বাড়িটি হচ্ছে ধরমপাশা গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে। আমাদের বাড়ি যখন তৈরি করা হয় তখন আমার বাবাকে অনেক মানুষের না করলো, বলল যে এখানে বাড়ি তৈরি না করলেই ভালো হয়। কিন্তু আমার বাবা ওখানে বাড়ি তৈরি করেন, আর এখানেই আমাদের থাকা হয়, এখনও এখানেই আছি। তবে এখানে ঘটে যায় আজ থেকে 9 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা। 9 বছর আগে আমার বয়স ছিল তখন 21 বছর। আর আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যার দিক দিয়ে যদি বলতে চাই তাহলে বলবো যে আমরা 3 ভাই বোন এবং আমার বাবা মা, আমরা ফ্যামিলিতে 5 জনেই আছি। তো এত বছর ধরে আমাদের এই বাড়িতে থাকা, কিন্তু আমাদের কারোর সঙ্গে তেমন কোনো ঘটনা ঘটেনি, আর এরকম কোনো ভয়ের কোনো প্রভাব আমাদের সৃষ্টি হয়নি। হঠাৎ একদিন আমাদের বাড়িতে এক তান্ত্রিক এসে হাজির হয়। সেই তান্ত্রিক এসে আমাদের মাকে এসে বলতে লাগলো যে ও মা, আমাকে দুমুঠো ভাত দিবে, আমার খুব পেটে খিদে পেয়েছে। তখনই মা গেটটা খোলেন। খোলার সঙ্গে সঙ্গে দেখতে পারলেন গেটের সামনে দাঁড়িয়ে আছে এক ভিক্ষুক, এবং সে ভিক্ষুক বললে ভুল হবে, এটা এক তান্ত্রিকের মতো দেখা যাচ্ছে। তার হাতে ছিল এক পুটলি এবং তার হাতে একটি কলসি ছিল, যে কলসিটা মনে হচ্ছে পিতলের আকৃতির। তখন মা জিজ্ঞেস করলেন যে বাবা আপনি কে? তখন তিনি উত্তরে বললেন যে আমাকে একটু বাড়িতে ঢুকতে দাও, আমার খুব পেটে খিদে পেয়েছে, আগে একটু খেতে দাও, তারপর আমার পরিচয়টা আমি তোমাকে দিচ্ছি। তখন আমার মা ওনাকে বাড়িতে প্রবেশ করতে দেন, এবং বাড়িতে প্রবেশ করে উনি খাওয়া দাওয়া করেন। ভালো করে খাওয়া দাওয়া করানোর পর উনি আমাদের বাড়িতে অদ্ভুত রকমের বিচরণ করে। উনি প্রথমত খাওয়ার পরই আমাদের মেঝেতে শুয়ে পড়লো, এবং শুয়ে পড়ে সে অদ্ভুতভাবে অদ্ভুত কণ্ঠে সে কীরকম কথাবার্তা বলল, কার সঙ্গে বলছে কেউ বলতে পারলো না। ঠিক তৎক্ষণাৎ আমার বাবা এবং আমি ঘরে প্রবেশ করলাম, এবং দেখতে পারি সেই তান্ত্রিক আমাদের ঘরে আছে, এবং আমার বোন এখানে দাঁড়িয়ে আছে তার পাশেই। তখন আমার বোন দেখছিল তার এরকম কাণ্ড কাহিনী, এবং আমার মাকে বলছিল যে সেই লোকটা এরকম করছে। সে খুব ভয় পাচ্ছিল বোন। তখন আমার বাবা এসে সেই তান্ত্রিককে ডেকে বলল, এই যে আপনি কে, এখানে কেন আসলেন? তখনই মা আমার রান্নাঘর থেকে এক দৌড় দিয়ে এসে বলল যে উনি একজন তান্ত্রিক, হয়তো উনি বাড়ির সামনে এসে ডাকাডাকি করছিল, বলছিল যে খুব পেটে খিদে পেয়েছে, যার জন্য এসে ওনাকে এনে খাবারটা দিলাম। তো খাবার খেয়েছে, কিন্তু এখন তো শুয়ে আছে, একটু পরে হয়তো চলে যাবে। তখন আমার বাবা বললেন যে দেখো, এসব লোক কিন্তু ভালো না, এদেরকে আজকে জায়গা দিলে কালকে আসবে, পরশুদিন আসবে, এবং প্রতিদিন আরও মানুষকে নিয়ে আসবে। এদেরকে যত সম্ভব হয় ঘর থেকে বের করে দাও, আর এদেরকে ঘরে তোমাকে ঢোকাতে কে বলেছে, তাড়াতাড়ি বের করো। তখন বাবার এরকম রিয়্যাক্ট শুনে তখন এই পরে থাকা সেই তান্ত্রিকটি উঠে দাঁড়ালো, এবং দাঁড়িয়ে বলল যে এই ছেলে, তোর নাম কি? তখন বাবা বললেন যে আপনার তো সাহস কম নয়, আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোমার বাবা ছিলেন একজন স্কুলের টিচার, তো ওনার সম্মানবোধ অনেক বেশি ছিল। যখন উনি তুই করে বলল তখন বাবার গায়ে সহ্য হয়নি। বাবা তখন তার প্রতি একটা প্রতিবাদমূলক
আচরণে লিপ্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই সেই পাগল আকৃতির তান্ত্রিকটি বাবাকে বলে উঠল, তুই ধ্বংস হয়ে যাবি, তোর পরিবার ধ্বংস হয়ে যাবে, তুই তো আমাকে চিনিসনি, তুই আমাকে বুঝতে পারলি না, তোর পরিবার ধ্বংস হয়ে যাবে। তখন বাবা তার দিকে রাগান্বিত অবস্থায় কিছু গালিগালাজ করে এবং সেই তান্ত্রিকটিও বাবাকে অন্যরকমভাবে অভিশাপ দিতে দিতে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরপরই আমাদের সবার অনুভূতি হলো ঘরের ভেতর কেমন জানি একটি ভূমিকম্প সৃষ্টি হলো এবং সেই ভূমিকম্পের প্রভাবে আমাদের সবারই মাথা প্রায় একটা ঘোরান খেলো। তখন আমার মা ওখানে মেঝেতে পড়ে যায় এবং মাকে আমরা পানি দিই। মা বলল যে ওনার মাথা ঘুরেছে। আমরা একে অপরকে সবাইকে বলতে লাগলাম যে আমাদের সবারই তো মাথা ঘুরিয়েছে, কিন্তু এরকমটা কেন হলো? তখন বাবা অদ্ভুত কণ্ঠস্বরে বলতে লাগলো, আমি হয়তো কোনো ভুল তো করে ফেললাম না? তখন আমার ভাই জিজ্ঞেস করলো, কেন বাবা, কি হয়েছে? তখন বাবা বলতে লাগলো যে এই যে পাগল আকৃতির লোকটাকে আমি যে খারাপ ব্যবহার করলাম, সে চলে যাওয়ার পরেই কিন্তু আমাদের ঘরে একটা ঝাঁকুনি খেলো। বললাম যে হ্যাঁ। তখন বলে যে তাহলে আমরা কি কোনো খারাপ কাজ করে ফেললাম? তখন চিন্তায় ভেঙে পড়লাম সবাই এবং সেই তান্ত্রিককে খোঁজার জন্য তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে পড়ে আমার ভাই এবং আমার বাবা। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ঘণ্টাখানিক খুঁজলো, কিন্তু কোথাও খুঁজে আর পেল না সেই তান্ত্রিককে। খুঁজে না পেয়ে ঘরে চলে আসলো এবং সবাই চিন্তা করতে লাগলো। এভাবে চলে যায় 1 কি 2 দিন। 2 দিন চলে যাওয়ার পর সবাই আবার স্বাভাবিক হয়ে যাচ্ছিল। এই ঘটনাটা আস্তে আস্তে করে মাথা দেখে সরে যাচ্ছিল। এর 4 দিন পর আমাদের ঘরে বেড়াতে আসে এক মেহমান। সেই মেহমান আমাদের এক খুব কাছের ছিল, তো আমার বাবার এক বন্ধুর আত্মীয় ছিল। তো বাবার বন্ধু হিসেবে আমাদের সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার বাড়িতে আমরা কিছুদিন পর পর যেতাম, তারও আমাদের বাড়িতে কিছুদিন পর পরই বেড়াতে আসতো। তো বিশেষ একটি কারণে আমাদের বাড়িতে তারা আসে বেড়াতে, আর সেই বেড়াতে আসার পর তাদেরকে একটি কোটা ঘর দেওয়া হয়, আর ওই ঘরে তারা থাকবে। তারা এসেছিল 4 জন। সিঁড়িকোটার নিচে একটি ঘর আছে, যেই ঘরটি বেশ বড় এবং সেটা আমাদের গেস্টদের জন্য রাখলাম এবং কোনো মেহমান আসলে এদেরকে এই ঘরে রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম। তো ঘরটা ছিল বেশ বড়, আর সেই ঘরে প্রবেশ করতে হলে সিঁড়িকোটার নিচ দিয়ে যেতে হয়। তো ওই ঘরে তারা প্রবেশ করবে এবং তারা ঘুমাবে, এটা আমরা সিদ্ধান্ত নিই। তো রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর সবাই একটু গল্প আড্ডা করি। গল্প আড্ডা করার পরই সবাই যার যার মতো করে ঘরে চলে যায় এবং মেহমানদেরকে আমার বাবা তাদের ঘরে গিয়ে পৌঁছে দিয়ে আসলেন। তারা ঘরে চলে গেল, সবাই ঘুমাচ্ছে। হঠাৎ 12টার দিকে একটি অদ্ভুত চিৎকার ভেসে উঠলো সবার কানে। তখন আমরা ছিলাম দোতলায়। দোতলা থেকে দৌড় দিয়ে ঘরে নিচে আসলাম এবং নিচের তলা এসে দেখতে পারি একটি ছোট বাচ্চা মেয়ে ফ্লোরের উপরে সে উপুত হয়ে পড়ে আছে। তখন দেখতে পেয়ে আমি আমার মাকে চিৎকার করে ডাকলাম এবং মা দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে আসলো এবং আসার পরপরই দেখতে পেল যে সেই মেয়েটি এখানে পড়ে আছে। তখন মা একটা চিৎকার দিল। মার চিৎকার শুনেও বাবা এবং সহ ভাই, আমার বোন সবাই চলে আসে ঘরের নিচে। আসার পরপর সবাই, এই যে ঘরের ভিতরে যারা মেহমান ছিল তারাও ঘর থেকে বের হয়ে আসে। এসে ঘরের মেহমানগুলো বলছে যে তাদের সঙ্গে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘরের ভেতর থেকে মাত্রই উঠলো, কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমার মা হাতের ইশারা করে দেখালো যে ঘরের মেঝের মাঝখানের দিকে। তখন দেখতে পেয়ে বললো যে এটা তো আমার মেয়ে, বলে সে দৌড় দিল এবং তার মেয়ের নিকট গিয়ে পৌঁছায়। মেয়ের নিকট যাওয়ার পরপরই দেখতে পারে মেয়েটি উপুর হয়ে পড়ে আছে মেঝেতে এবং সে কোনো রকমের নাড়া শব্দ বা সারা শব্দ করছে না। তখন তার বাবা তার মাথাতে হাত দিল। হাত দিয়ে যখন তার মাথাটা ঘোরালো তখন দেখতে পারে তার মুখের মধ্যে এক আঁচড়ের দাগ এবং সে খুব ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিল। তৎক্ষণাৎ তার বাবা কান্না শুরু করে দিল, তার মাও কান্না শুরু করে দিল। আর ঠিক তখনই আমার বাবার এক পরিচিত ডাক্তার ছিল, তো তার বাড়ি ছিল পাশেই। ফোন দিল। ফোন দেওয়ার পরপরই সে আমাদের বাড়িতে চলে আসলো। এসে যখন দেখতে পারে সেই মেয়েটিকে, তখন তাকে একটা ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তো সবাই চিন্তা করছিলাম যে এত রাত করে এই মেয়েটির সঙ্গে এরকম ঘটনা কেন ঘটবে। তার মুখের মধ্যে এক আঁচড়ের দাগ এবং তার সঙ্গে সে এরকম থরথর করে কাঁপছে, কাঁপনিটা এখনও রয়েছে। তো এখন সে ঘুমাচ্ছে। সকালবেলা হয়তো তার জ্ঞান ফিরবে, তো সকালবেলায় তার কাছ থেকে জানা যাবে তার সঙ্গে কী ঘটনা ঘটেছে। তো আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়ি। তো ওই দিন রাত্রিবেলা আমার মায়ের ঘুম ছিল না। মা সকালবেলা ঘুম থেকে উঠে বলে যে আজকে কেন জানি সারা রাত ঘুম হয়নি, কেন জানি এটা আমার মনে হচ্ছে যে আমার বাড়িতে কিছু একটা অদ্ভুত রকমের কাণ্ডকলাপ ঘটতে চলেছে।
তখন মাকে আমার বাবা সান্ত্বনা দিলেন, বললেন যে এসব কিছু না, হয়তো মনের ভুল। সকালবেলা যখন আমরা সবাই ঘুম থেকে উঠি এবং তখন সেই ছোট্ট মেয়েটাও ঘুম থেকে উঠে সে থরথর করে কাঁপতে লাগলো আবারও। তখন তার মা আমাদের মেঝেতে নিয়ে আসলো আবার ঘরের ড্রয়িং রুমে। তখন মেয়েটিকে বিছানায় বসানো হয় আর সেই মেয়েটি অদ্ভুত কণ্ঠস্বরে কান্নাকাটি শুরু করে দিল। তখন তার মা জিজ্ঞেস করলো যে কী হয়েছে বাবা, তুমি আমাকে খুলে বলো। তখন মেয়েটি বলতে শুরু করলো। মেয়েটির বয়স ছিল প্রায় 10 কি 9 বছর, ভালো বুঝে মেয়েটি। তখন সেই মেয়েটি বলতে লাগলো যে আমি রাত্রিবেলা ঘুম থেকে উঠে দরজা খুললাম। দরজা খোলার পরপরই দেখতে পারি সেই সিঁড়িতে কে জানি বসেছিল। তার বিভৎস একটি মুখ দেখার পর আমার খুব ভয় লাগলো এবং সে দেখতে পারি আমার গলাতে এসে চেপে ধরেছে। আমার খুব ভয় লাগছিল, আমি চিৎকার করতে পারিনি, খুব খারাপ লাগছিল আমার কাছে। তখনই আমি ওখানে উপর হয়ে পড়ে যাই। তারপর আমার সঙ্গে কী হয়েছে আর বলতে পারি না। মেয়েটির কথা শুনে আমার পরিবারের লোকজন, আমি সহ সবাই অবাক হই এবং মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি আর কি কি দেখেছো? তখন মেয়েটি বলে, আরও দেখলাম যে বাড়িঘরের আলো কীরকম ঝলমল করছে, একবার নিভছে একবার জ্বলছে, খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল সেই সিনটা আমার কাছে। তখন মেয়েটির কথা শুনে আমরা বেশ ভয় পাই এবং ভয় পাওয়ার চেয়েও বেশি অবাক হই, কেননা আমাদের বাড়ির ভেতরে এমন একটি ঘটনা ঘটবে এটা আমরা কোনোদিন ভাবিনি। তখন মেয়েটির মা এবং মেয়েটির বাবা বলল যে আমরা এখন তোমাদের বাড়ি থেকে চলে যাব, কেননা মেয়েটির অবস্থা ভালো নেই। তখন এই বলে মেয়েটিকে নিয়ে তার বাবা মা চলে যায়। তারপর থেকে শুরু হয় আমাদের বাড়িতে এক কালময়ী রাত। মেয়েটির বাবা মা চলে যাওয়ার পরপরই দেখতে পারি আমাদের বাড়ি একদম ফাঁকা হয়ে গিয়েছে। আগের দিন বেশ পরিপূর্ণ ছিল মানুষে, কিন্তু আজকে আর কোনো রকমের মানুষ নেই, কোনো আলাপ আলোচনার কোনো উদাহরণ, কোনো আক্ষেপ কিচ্ছু নেই। তো সবাই যার যার মতো করে আবারও নিজেদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। তো ওই দিন এশারের আজানের পর আমার বাবা নামাজ পড়ে আসলেন। তো খাবারের সময় হয়, এশারের আজানের অনেকক্ষণ পরে আমরা খাই, খাওয়া দাওয়ার পর আমরা ঘুমাই। তো হঠাৎই বাথরুমের পাশ থেকে একটি চিৎকার দিয়ে উঠল আমার বোন। তখন বোনের চিৎকার শুনে আমরা ঘর থেকে সবাই লাফাতে লাফাতে বের হয়ে চলে আসলাম আমার বোনের কাছে। তখন দেখতে পারি তার বাথরুমের দরজাটা আটকে আছে, কিন্তু সে ভিতরে চিৎকার করছে। তখনই আমার বাবা তিনি বাথরুমের দরজাটা সে ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরপরই সে বাথরুমের ভিতরে ঢুকতে পারলো। ঢুকার পরপরই দেখতে পারে যে আমার বোন সে কাতর হয়ে বাথরুমের ভেতরে গড়াগড়ি করছে এবং সে চিৎকার করছে। তখন আমার মা তাকে গিয়ে দৌড় দিয়ে তুললো এবং তুলে সে জিজ্ঞেস করলো যে কী হয়েছে রে তোর, কাঁপছিস কেন এভাবে? তখন আমার বোন বলে উঠলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে তারা মেরে ফেলবে, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। অদ্ভুত কণ্ঠস্বরে সেরকম বলতে লাগলো। তখন বোনের এরকম কথা শুনে আমাদের ভেতরে কেমন জানি একটি ভয় চলে আসে এবং বোনকে তৎক্ষণাৎ বাথরুম থেকে বের করে নিয়ে আসা হয় এবং তখনই আমাদের পাশেই একটি হাসপাতাল রয়েছে, ছোট্ট বেসরকারি হাসপাতাল, সেখানে নিয়ে তাকে ভর্তি করানো হয়। ভর্তির পর 4 দিন 5 দিন চলে যায়, আমাদের ঘরের ভেতরে আমরা রাত কাটাই না, কেননা ঘরের ভেতরে এমন কাণ্ডকলাপ ঘটছে যেগুলো এখন আমাদের আর মেনে নেওয়ার মতো নয়। তো সপ্তাহখানিক চলে যায় আমাদের হাসপাতালেই। বাড়িতেও আসছিলাম দিনের বেলায়, কিন্তু রাতের বেলা আর বাড়িতে থাকিনি। তো 1 সপ্তাহ পর যখন বোনকে হাসপাতাল থেকে নিয়ে আসা হয়, তখন ঘরের ভেতরে সে দেখতে পারি বাড়ির ভেতরের অদ্ভুত রকমের কাণ্ডকলাপ হয়ে গিয়েছে। এখানে কিছু ফুলের থোড়া ছিল, সেগুলো মাটিতে লুটালুটি করছে, কেউ মনে হচ্ছে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিকে ঘরের ভেতরের ফ্রিজ, দেয়ালে লাগানো দেয়াল ঘড়ি, তারপর আরও অনেক রকমের কারুকার্য ছিল আমাদের বাড়ির ভেতরে, সেগুলো সবগুলো মনে হচ্ছে কোনো এক মানুষ বা কোনো এক অদ্ভুত কিছু এসে সবগুলো মাটিতে ছুঁড়ে ভেঙে দিয়েছে। বাড়ির ভেতর প্রবেশ করা যাচ্ছে না সেই কাচের জন্য, অনেক কাচের আবরণ সৃষ্টি হয়েছে মাটির মেঝেতে, পায়ের পাড়া দেওয়া যাচ্ছে না সেই কাচের জন্য। তো আমরা আস্তে আস্তে করে বাড়ির ভেতরে প্রবেশ করি এবং চিন্তা করছিলাম যে এরকম কাজ কে করলো। বাড়ির বাইরে তো তালা দেওয়া ছিল, আর বাড়ি থেকে তো কিছু হারায়ও নি, যা কিছু এখানে আছে সব কিছু এখানে ভাঙা অবস্থায় পড়ে আছে। তখন আমাদের বুঝতে বাকি রইল না যে এগুলো কোনো মানুষের কাজ নয়, এগুলো কোনো এক বিশেষ অজানা শক্তির কাজ। তখন আমার বাবা সেই ঘর থেকে বের হয়ে আসলেন এবং সবাইকে বললেন যে আজকের রাতটা আমরা এখানে থাকবো না, পাশের বাড়িতে আমরা 1 সপ্তাহের জন্য ভাড়া নিয়ে থাকবো। এই বলে আমরা এখান থেকে চলে আসি এবং বাড়ি থেকে চলে গিয়ে পাশের বাড়ি থেকে উঠি এবং সেখানে ভাড়া করে আমাদের জন্য ঘর, আর সেখানে আমরা 1 সপ্তাহ থাকবো বলে কাটিয়ে দিই।
তো সেখান থেকে আমাদের দোতলা বাড়িটা বেশ ভালো করে দেখা যায় এবং সেখানে যদি কোনো রকম শব্দ হয় তাহলে এটা খুব ভালোভাবে বোঝা যায়। তো ওই দিন রাত্রিবেলা আমরা সবাই ঘুমাচ্ছিলাম এবং হঠাৎই শোনা যায় আমাদের দোতলা বাড়ি থেকে কেউ একজন কান্না করছে। কান্নার শব্দ শুনে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়ি। বিশেষ করে প্রথমে তো উঠেছিল আমার বাবা এবং আমার মা। ওঠার পর আমাদেরকে ডাক দেন এবং আমরাও উঠে পড়ি। ওঠার পর যখন সবাই ঘর থেকে বের হয়ে আসি, ওই ঘরটা ছিল টিনের ঘর। ওই ঘর থেকে বের হয়ে এসে আমরা সবাই শুনতে পারি আমাদের দোতলা বাড়ি থেকে কেউ একজন অদ্ভুত কণ্ঠস্বরে কান্নাকাটি করছে। তখন কান্নাকাটির স্বর এমনটা ভয়ঙ্কর ছিল যেটা শোনার পর আমাদের গায়ের লোম শিউরে ওঠার মতো। তখন আমার বাবা বলেন যে চলো আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকলে আমাদের বিপদ ছাড়া কোনো ভালো কিছু হবে না। এই কথা বলে আমরা সবাই এখান থেকে ঘরের ভিতরে প্রবেশ করি। ঘরটা ছিল একচালা টিনের ঘর, আর এই ঘরটা ছিল খুব সাময়িক একটা ঘর। ঘরের ভিতরে প্রবেশ করার পরপরই আমার বাবা একটি ঘটনায় চলে যান এবং সেই ঘটনাটি আমাদের মনের ভেতরে এক অদ্ভুত রকমের জাগরণ তৈরি করে। আর এতটা ভয়ঙ্কর ঘটনা আমাদের জীবনে কখনো শুনিনি। বাবা আমার বলতে লাগলেন যে আমার বাবা যেখানে বাড়িটা তৈরি করেছেন সেই বাড়িটার আগে যে সময়টা ছিল সেখানে একটি গভীর পুকুর ছিল, যে পুকুরের মধ্যে নাকি অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুটা অনেক ভুলবশত অনেক মানুষেরও হয়েছে। এখানে নাকি একটি দেউ থাকতো, এটাকে গ্রাম্য ভাষায় দেউ বলা হয়ে থাকে, মানে পুকুর থেকে কোনো জল পিশাচ, এটাকে অনেক ভাষায় দেউ বলে, অনেক ভাষায় অনেক রকম কিছু বলা হয়ে থাকে। তো ওই জল পিশাচটা যখন পুকুর থেকে উঠে আসতো তখন নাকি সেই গ্রামের একটি বাচ্চাকে সে নিয়ে যেত সেই পুকুরে এবং সেখানে নিয়ে সে হত্যা করত। তারপর সেই বাচ্চাটিকে আর কখনো খুঁজে পাওয়া যেত না। সেই পুকুরটি যেটির মধ্যে এখন আমাদের বাড়ি নির্মিত হয়েছে। তো এই পুকুরে আরও অনেক রকমের ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো আমার বাবা আমাদের সামনে শেয়ার করেন এবং বাবা এটাও বলেছেন যে সেই পুকুরটাতে নাকি কবিরাজ এনে ইমাম সাহেবের হাতে আরও নানান রকমের যারা যারা এইরকম বিষয়ে পারদর্শী পিশাচ তাড়াতে, তাদেরকে দিয়ে নাকি সেই পুকুরটাতে অনেক রকমের জাদুটোনা মন্ত্র এবং তাবিজ কবচ দেওয়া হয়েছে যাতে সেই পিশাচটা চলে যায়। তো 2 বছর নাকি সেই পুকুরে কোনো রকমের ঘটনা ঘটেনি। না ঘটার কারণে সেই পুকুরের যে মালিক ছিল সেই মালিকটি বলল যে সে পুকুরটা বিক্রি করে দেবে। তখন আমি ভাবলাম সেই পুকুরটার দাম অনেক কম, তাই পুকুরটা কিনে নেব। এরপর থেকে এই পুকুরটাকে কিনে নিলাম এবং সেখানে মাটি ভরিয়ে আমাদের সেই বাড়িটা তৈরি করলাম, বলল আমাদের বাবা। তখন বাবার কথা শুনে আমরা হতভম্ব হয়ে পড়ি। বাবা আমাদের সঙ্গে এরকম ঘটনা আগে শেয়ার করেনি। বাবা আমাদের সঙ্গে জীবনের প্রথম এই ঘটনাটি শেয়ার করেছেন। আর এখানে যে পুকুর ছিল সেটা আমরা অনেক লোক কথা শুনেছি, আর বাড়ির ভেতরে থাকতাম, বাইরে যেতাম না, বাইরে মানুষের কথাবার্তা আমরা বেশি একটা শুনতাম না। তো শুনেছি কিছু একটা, তো শোনার পরপরও আমাদের এটা বিশ্বাস হয়নি এবং আমাদের সঙ্গে তো তেমন কোনো ঘটনা ঘটেওনি, যার কারণে আমরা আর এটা বিষয়ে পাত্তাও দেইনি। কিন্তু এখন যে ঘটছে যে ঘটনাগুলো, এটার পরবর্তীতে আমাদের এই বিষয়টাকে পাত্তা দেওয়া অনেকটা জরুরি। তো আমার বাবা আরও বলতে লাগলেন যে এখানে যে বাড়িটা তৈরি করা হয়েছে সে বাড়িটির জায়গার দলিল হিসেবে যেটা বাবা পেয়েছে সেটা নাকি ছিল এক অদ্ভুত একটি দলিলের হিসাব, যেখানে জায়গার কোনো মিলা যাচ্ছে না এবং সেখানে নাকি এখনও জায়গা নিয়ে অনেক বেশ কম রয়েছে। তো কিছুদিন পর পর আমাদের বাড়ির আশপাশে মানুষরা জায়গা নিয়ে ঝগড়া বিবাদ করে, তো সেগুলো নাকি সেই জায়গার একটি বিভেদ সৃষ্টি হয়ে আছে। এখনও নাকি সেই জলপিশাচটা এখানে অস্তিত্ব আছে। কিছুদিন পর পর সে এখানে আসে, কিন্তু জল না থাকার কারণে সে এখানে বসতি স্থাপন করতে পারে না, এটাও বলেছে বাবা। তখন বাবাকে জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে সম্ভব। তখন বাবা বলে যে এটা হতে পারে আমাদের গ্রামের যে বড় রকমের তান্ত্রিক আছে, তোমাকে যেদিন নিয়ে গেলাম যে তোমার অসুখ হয়েছিল, তারপর সেই তান্ত্রিক আমাদের এরকম ঘটনা খবর তিনি দিয়ে থাকেন। তখন বাবার কথা শুনে আমরা অনেক শিউরে উঠে আমাদের শরীরটা, এবং আমার বাবা তখন বলে আচ্ছা ঠিক আছে, এখন আর কোনো রকমের কথা নেই, সবাই ঘুমিয়ে পড়ো। কিন্তু চোখে কারো ঘুম নেই। এদিকে বাড়ির ভেতরে কান্নার অস্পষ্ট আওয়াজ এবং বাড়িতে এরকম ঘটনা শোনার পর এই বাড়িতে আর ওঠার মতো কোনো শক্তি পাচ্ছিলাম না শরীরে। এই বাড়িতে আবার কী করে যাব? এই বাড়িতে যদি আমরা আবার যাই তাহলে যদি আমাদের কোনো ক্ষতি হয়, সেটা ভাবছিলাম সবাই। এবং ভাবতে ভাবতে হঠাৎই দেখতে পারি আমার বোনটা ঘুমিয়ে গেল, আমার ভাইও ঘুমিয়ে গেল, আমি এবং আমার মা, আমার বাবা সজাগ আছি, আমাদের চোখে ঘুম নেই। তখন
সকাল ঘনিয়ে আসে, আর ঠিক সকালেই আমরা এখান থেকে চলে যাই আমাদের বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে গিয়ে দেখতে পারি আজকে আরও বিভিন্ন রকমের কাণ্ডকলাপ ঘটে গিয়েছে আমাদের বাড়ির ভেতরে। দেখতে পারি বিভিন্ন জায়গায় অনেক রকমের কারুকার্য ভাঙা এবং কাচের গ্লাস, হাঁড়ি পাতিল, চুলা, ডেক ডেস্কি সবগুলো মাটির মেঝেতে ফেলে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের দেয়ালে দেখতে পারি অদ্ভুত রকমের হাতের ছাপ। সেই হাতের ছাপগুলো লাল বর্ণের, মনে হচ্ছে কোনো মানুষ রক্ত আকৃতির ছাপ দিয়ে সেগুলো এখানে ফেলে চলে গিয়েছে। এবং সেই হাতের ছাপগুলো এতটা ভয়ঙ্কর দেখাচ্ছিল, সেটা বলে বোঝানোর মতো সম্ভব ছিল না। আর একটা একটা করে পুরো দেয়ালে হাতের ছাপ বেসে আছে। তখন দেখতে পেয়ে আমাদের শরীর শিউরে তখনই ঘর থেকে বের হয়ে চলে আসি আমরা সবাই। তৎক্ষণাৎ বাড়ির পাশে যে মানুষগুলো ছিল তাদের সবাইকে আমরা এরকম ঘটনা খুলে বলি। যদিও প্রথমত এরকমটা বলিনি কাউকে, কিন্তু এখন এটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে বলায় আমরা সবাইকে বলি। বলার পর আশপাশের লোকজন আসে এবং এসে সবাই দেখতে পারে যে একই কাণ্ডকলাপ, যে এরকম ঘটনা। তো এরকম ঘটনা সবাই যখন দেখার পর সবাই ভয় পায় এবং সবাই আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে যায় এবং সবাই চুপ করে থাকে, কেউ কোনো রকম ব্যাখ্যা দিতে আসে না। আমার বাবা তখন ঠিক করলেন যে ওই দিন আমাদের বাড়ির পাশে যে কবিরাজটা, ওনাকে তিনি আমাদের বাড়িতে নিয়ে আসবেন। তো বিকেলবেলা আমাদের বাবা ওই কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর দেখতে পারি বাড়ির ভেতরের কারেন্টের যে লাইন ছিল, কারেন্টের ওয়ারিং সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। কোনো রকমের আলো জ্বালানোর মতো কোনো প্রস্তুতি বা কোনো ব্যবস্থা নেই। তখন আমার বাবা চিন্তা করছেন যে কবিরাজকে যে নিয়ে আসবো, তারপর উনি কাজ করবেন কী করে, যেহেতু আলো নেই। তখন আমার বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, কাজ যেহেতু করবেন তো মোমবাতি না হয় কোনো কিছু আলো দিয়ে আমরা এটা চালিয়ে দেব, লাইটও তো আছে। তো এইটা ভেবে কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় বিকেলবেলা। আমার ভাই তখন ভয় পাচ্ছিল, বোনও ভয় পাচ্ছিল, এদিকে আমার মাও তো খুব ভয় পাচ্ছিল, বলছিল যে আমরা যেতে পারবো না, তুমি একা যাও কবিরাজের সঙ্গে। তখন কবিরাজের সঙ্গে আমি এবং আমার বাবা চলে যাই। আমার এই হরর বিষয়ে অনেক কিছু জানার জন্য উৎসাহ অনেক বেশি ছিল। তো বাবার সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করি এবং ঘরের ভিতরে যাওয়ার পরপরই সেই কবিরাজ আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে ঘরের ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পারলাম, অনুভূতি হলো একটা, বাড়িটা কেমন যেন একটা কাঁপুনি দিয়ে উঠেছে। এবং সেই কাঁপুনির সঙ্গে সঙ্গে দেখতে পারি সিঁড়ির মধ্যে কেউ একজন বসে আছে, কালো কাপড় পরিহিত, তার শরীর থেকে অদ্ভুত রকমের পানি ঝরে আসছে। তখন এইটাও দেখার পর আমার বাবা তখন তার হাতে থাকা সেই টর্চটা অন করে সেদিকে মারার পর দেখতে পারি একটি বিভীষিকাময় মুখ, সে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে এবং তার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে অসংখ্য রক্ত ঝরে যাচ্ছে। সেই রক্তগুলো আমাদের মেঝে থেকে অনেকটা ছড়িয়ে যাচ্ছে। সেই রক্তগুলো দেখে খুব ভয় লাগছিল এবং এতটা ভয় আমাদের ভেতরে জন্মেছিল। তখন আমি এখানে চিৎকার করে উঠি। চিৎকার শোনার সঙ্গে সঙ্গেই সেই অবয়বটি এখান থেকে নিখোঁজ হয়ে গেল। নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই কবিরাজ এখানে বসে পড়লো এবং সেখানে বসে তিনি একটা মোমবাতি জ্বালিয়ে দিল। মোমবাতি জ্বালিয়ে দেওয়ার পরপরই দেখতে পারি বাড়ির ভেতরে এক অদ্ভুত রকমের কাণ্ডকলাপ শুরু হয়ে গিয়েছে। এখন কাঁপতে শুরু হলো। তখন লাইটের আলো জ্বালতে শুরু করলো, কিন্তু ঘরের ভিতরে তো কোনো বিদ্যুৎ নেই, কিন্তু লাইটের আলো জ্বলছে নিচে কী করে, এটা সম্ভব হতে পারে কী করে? তখন আমি ভয়ে ভয়ে কাঁপছিলাম, এতটা কাঁপনি আমার শরীরে জীবনেও উঠেনি। তখন আমার বাবা দেখতে পারি যে উনিও ভয়ে ভয়ে কাঁপছেন। আর সেদিকে কবিরাজ তিনি তার মন্ত্র বলে খুব ভালো করে তিনি ওনার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। হঠাৎই কবিরাজ দেখতে পারি ওনার গলাতে হাত দিলেন এবং হাত দিয়ে তিনি পেছনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারি কবিরাজের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে অদ্ভুতভাবে ঝাঁকুনি হচ্ছে। সেই ঝাঁকুনি পরবর্তীতে আমার বাবা কবিরাজের হাতে ধরলেন এবং আমাকে বললেন যে তাড়াতাড়ি ধরো তার হাতে। তখন হাতে ধরে কবিরাজকে কোনো মতে তাকে আমাদের ঘর থেকে বের করে নিয়ে আসলাম। ঘর থেকে বের করে নিয়ে আসার পর কবিরাজ সেও আমাদের ঘর থেকে বেরিয়ে আসার পরপরই কবিরাজ আবার সুস্থ। তখন সে উঠে বলে যে দেখো, তোমাদের ঘরের ভেতরে যে আছে সেই আগের পুরনো পিশাচটাই এখন আবারও ভর করেছে। তোমাদের বাড়িতে কি কোনো বাচ্চা ছেলে মেয়েরা এসেছিল কিছুদিনের ভিতরে? তখন বাবা বললেন যে হ্যাঁ, আমার এক বন্ধু এসেছিল। সেই বন্ধুর একটি মেয়ে ছিল, যে মেয়েটির বয়স হবে 9 কি 10। সেই মেয়েটির সঙ্গে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আর সেই ঘটনাটি তো আপনি জানেন, আপনাকে আমি বলেছিলাম ওই দিন। তখন কবিরাজ বলে যে হ্যাঁ, তোদের বাড়িতে এই ঘটনাটির
সেই কারণেই হচ্ছে আজকের এই ঘটনার মূল কারণ। মূল কারণ মানে কোন কারণ? তখন সেই কবিরাজ বলে ওঠে যে এই পিশাচটি এখানে যে পুকুরটা ছিল আগে, সেই পুকুরে সে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেত এবং সেখানে সে অদৃশ্য করে ফেলতো এবং সেই বাচ্চাগুলোকে আর খুঁজে পাওয়া যেত না। সেই বাচ্চাগুলোর বয়সও ছিল ঠিক সেরকম 8, 9, 10, 11, 12 ঠিক এরকম বয়সী বাচ্চাকে সে হারিয়ে নিয়ে যেত সেই পুকুরের ভেতরে। তখন কবিরাজ বলে যে হয়তো পারে সেই বাচ্চাটিকে দেখার পর এখানে সেই পিশাচটি আবারও আগমন করেছে। এখন তোদের কোন রকমের সমস্যা হলে হতে পারে, তোরা এই বাড়ি থেকে কিছু মাসের জন্য চলে যা, তারপর তোরা এখানে আস। তখন কবিরাজের কথা শুনে আমরা ঠিক করলাম যে আমাদের দেশের বাড়ি রংপুরে চলে যাব। আমাদের রংপুরে রয়েছেন আমার দাদা দাদি এবং আমার খালা খালুও রয়েছে ওখানে, তাদের বাড়ি ওখানে আছে। তো আমরা ওখানে চলে যাই। চলে যাওয়ার পর মাসখানিক চলে যাওয়ার পর আমার বাবা চিন্তা করলেন যে এতদিন হয়ে গেল, এখনও যদি আমাদের বাড়ির কোনো খোঁজখবর না নেই তাহলে বাড়িটা একটা ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত হয়ে যাবে। আর সেই বাড়িটি এখন যদি আমরা কোনো মেরামত না করি, তারপর এখন যা কিছু ঘটনা ঘটছে সেগুলো যদি আমরা প্রতিরোধ করতে না চাই, তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুব খারাপ হবে, কেননা বাড়িটার প্রচুর দাম রয়েছে। তখন আমার বাবা ঠিক করলেন যে রংপুর থেকে একজন ভালো কবিরাজকে তিনি নিয়ে যাবেন এবং সেই কবিরাজকে দিয়েই আমাদের সেই বাড়িটিকে তিনি ছাড়াবেন। তো রংপুরে এক বিশেষ কবিরাজ থাকে একটি পাহাড়ে, চা বাগানের এক কোণে তার বাড়ি। তো ওখানে কবিরাজ প্রতিদিন রাত্রিবেলায় তিনি ওখানে আসেন। তো দিনের বেলা উনি কোথায় থাকেন বা কোথায় না থাকেন সেটা কিন্তু কেউ জানে না। তো তিনি রাত্রিবেলা ওখানে থাকেন। তো ওখানে থাকেন বলেই আমার বাবা ঠিক করলেন যে ওনার কাছে যাবেন। যাওয়ার পর ওনাকে সব ঘটনা খুলে বললেন। সঙ্গে আমার ভাই এবং আমিও গিয়েছিলাম। আমার বাবা বললেন যে আমার সঙ্গে 2-1 জন আসো, তাহলে আমার জন্য ভালো হবে। ঘটনাটা পুরোটা আমি খুলে বলতে পারবো না, তোমরা কিছুটা বলো। বাবার সঙ্গে গেলাম। যাওয়ার পর 3 জন মিলে পুরো ঘটনাটা খুব সুন্দর করে বুঝিয়ে বললাম সেই কবিরাজকে। বলার পর সেই কবিরাজ বলল যে দেখ, এরকম ঘটনা সচরাচর কিন্তু অনেক জায়গাতেই ঘটে থাকে। আর জল পিশাচ এটা তো জলে থাকার কথা, কিন্তু তোদের বাড়িতে কেন আগমন করবে এখন হঠাৎ করে? তখন আমার বাবা বললেন সেটাই তো আমি বুঝতে পারছি না। তারপর কবিরাজটি বলে উঠল যে তোদের বাড়িতে আমি যাব, চল। তখন বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা কালকে না হয় রওনা দেই এবং কালকে ওখানে গিয়ে আপনাকে বাড়িটা দেখিয়ে নিয়ে আসব। তারপর পরদিন আমি এবং আমার বাবা, আমার ভাই এবং সেই কবিরাজ 4 জন মিলে রওনা দিই আমাদের বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়িতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যায়। রাত প্রায় 9টা বাজে। 9টার সময় আমরা যখন বাড়িতে গিয়ে পৌঁছানোর পর দেখতে পারি বাড়ির ভেতরে আবারও সেই কান্নার আওয়াজ চলছে। আমাকে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে তারা, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। সেই অদ্ভুত কণ্ঠস্বরের কান্নাটা শোনার পরই আমরা সবাই শিউরে উঠি এবং কবিরাজকে আমার বাবা তখন বলতে লাগে যে দেখুন দেখুন, সেই কান্নাটা আবারও বেশি উঠছে। এটাই ছিল সেই কান্নাটা। তখন কবিরাজ বলে যে দেখো, এটা কোনো মানুষের কান্না নয়, এটা খুব অদ্ভুত রকমের কান্না, আর সেই কান্না কোনো মানুষের হতে পারে না। তাই তোমরা সবাই চুপ থাকো এবং আমার পেছন অনুসরণ করো। তখন কবিরাজ দেখতে পারি যে তার 2 হাত সামনের দিকে অনবরত সোজা রেখে সে বাড়ির ভিতর প্রবেশ করলো। তার বাড়ির ভিতর প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারি সেই দরজাতে একটু ধরলো না। সে টাচ না করা সত্ত্বেও দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পারি সে বাড়ির ভেতর প্রবেশ করেছে। বাড়ির ভেতর প্রবেশ করা মাত্রই দেখতে পারি 2-1টা কলা বাদুড় এবং কিছু কালো পাখি যেগুলো আমাদের উপর দিয়ে উড়ে চলে গিয়েছে। তখন আমাদের খুব ভয় পেল এবং তখনই আমরা এখানে বসে পড়ি। দেখতে পারি সেই কবিরাজ না বসেই সে হেঁটে চলে যাচ্ছে তার 2 হাত সামনে করে, এবং দেখতে পারি সে বাড়ির ভেতরে প্রবেশ করে ফেলেছে। এবং বাড়ির ভেতরে যখন প্রবেশ করে সে বাড়ির ভেতরে গিয়ে দেখতে পারি সে অদ্ভুত রকমের একটা চিৎকার করে ফেলেছে এবং সেই চিৎকার ছিল তার পায়ে একটি বিশেষ কাঁচ ঢুকে গিয়েছিল। সেই কাঁচ ঢোকার জন্যই সে চিৎকার দিয়েছিল। তখন তার নিকট আমরা যাওয়ার পর সে বলল যে কিছু হয়নি। তখন দেখতে পারি একটি মোমবাতি তার পুটলি থেকে বের করে এবং সেখানে একটি মোমবাতি জ্বালায়। ঠিক 10 মিনিট পরই শুরু হয়ে গেল সেই বাড়ির ভেতরে আবারও আলো নিভা, আলো জ্বালা।
তখন এটা আমরা দেখতে পেয়ে আবারও কবিরাজকে বলার চেষ্টা করি, কিন্তু মুখ দিয়ে মনে হচ্ছে কারো কোনো কথা বের হচ্ছে না। এতটা একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে কারো মুখ আর চলছে না। তখন সেই কবিরাজ নানা রকমের মন্ত্রপানি পড়া শুরু করে এবং মন্ত্রপাঠ পড়ার পরপরই দেখতে পারি এক অদ্ভুত রকমের মানুষ সে আমাদের সেই সিঁড়িকুটা থেকে নেমে আসছে, এবং এই সিঁড়িকুটার নিচে ছিল সেই রুমটি যে রুমে আমরা মেহমান আসলে রাখতাম, আর সেই রুমের পাশে ছিল বাথরুম। তখন সেই পিশাচটি নেমে আসে সিঁড়িকুটা থেকে। নেমে আসার পরপর আমাদের দিকে অদ্ভুত কণ্ঠস্বরে একটি আওয়াজ করে বলল, কিরে, কে তোরা? আমার এখানে কেন এসেছিস? চলে যা, আমি এখানে থাকবো, তারা চলে যা, এখানে আর ভুলেও আসার চেষ্টা করবি না। তোদের জন্য একটু শান্তি পেলাম না, চলে যা তোরা। তখন কবিরাজ বলে উঠল যে, দাঁড়া, শান্ত হ তুই, এরকমভাবে রাগিস না, তুই শান্ত হ। তোর জন্য এই ফ্যামিলিটা একটি আতঙ্কের মধ্যে রয়েছে, পুরো বিপর্যয়ে পড়ে আছে। তুই তাদেরকে একটু শান্তি দে, তুই এখান থেকে চলে যা, না হলে তারা যে বড় অসহায় হয়ে পড়বে, তুই এখান থেকে চলে যা। তখন কবিরাজের কথা শুনে সেই পিশাচটি আবারও রেগে উঠে বলল যে, তোরা কি এখান থেকে যাবি না? বল, তোরা কি জানিস না আমার রক্ত চাই? রক্ত দে আমাকে, রক্ত। তখন এই পিশাচটির কথা শুনে আমার মুখটা একদম বিপেচকা হয়ে গেল, এবং সেই বিবর্ষ আকৃতির পিশাচটির কথা শুনে আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করে দিল। সঙ্গে দেখতে পেলাম আমার বাবার শরীর থরথর করে কাঁপছে, এদিকে কবিরাজ সেও থরথর করে কাঁপছে, এবং সে তার পিশাচের সঙ্গে সেই কথাবার্তাগুলো সেরে নিচ্ছে। এক পর্যায়ে কবিরাজ বলে উঠল, দেখো, তোমরা এখান থেকে চলে যাও, ঘরের বাইরে গিয়ে দাঁড়াও, আমি এখানে যা করার করছি এবং তোমাদের সাথে আসছি আমি, যাও, তোমরা এখানে থাকলে কাজ হবে না। তখন সেই কবিরাজের কথা শুনে আমি এবং আমার বাবা সহ দুজন মিলেই ঘর থেকে বেরিয়ে আসি এবং গেটের বাইরে আমরা চলে আসি। গেটের বাইরে চলে এসে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিলাম ভয়ে ভয়ে। তখনই শুনতে পাই বাড়ির ভেতর থেকে একটি আওয়াজ ভেসে আসছে। আওয়াজটি তখন এমন একটি ভয়ঙ্কর আওয়াজ ছিল, যেটা শোনার পর আমাদের শরীর আরও থরথর করে কাঁপতে শুরু করে দেয়। এটি বলে বোঝানো সম্ভব নয় যে এটি এমন একটি ভয়ঙ্কর আওয়াজ ছিল, যেটি আমাদের শরীর একদম নিস্তেজ হয়ে আসার মতো একটি আওয়াজ ছিল। এটি কানে আসা মাত্রই দেখতে পারি শরীর একদম থমথমে, একবারে গা শিউরে উঠেছে। শব্দটা এমন একটি অদ্ভুত শব্দ ছিল, যেটি এখন আর বলে বোঝানোর মতো সম্ভব নয়। তারপরে আমার বাবাকে বললাম যে, বাবা চলো আমরা এখান থেকে একটু দূরে চলে যাই। তারপর আমরা দুজন মিলে পিছনে যাই, এবং পিছনে একটি বিশেষ কাঠের মাচা ছিল, যে মাচার মধ্যে আমরা দুজন মিলে গিয়ে বসি, এবং সেখানে দেখতে পারি একটি মোটর, আর সেই মোটর থেকে আমরা বাপ ছেলে দুজন মিলে পানি পান করি। পানি পান করার পর নিজেদেরকে একটু স্বস্তি পাচ্ছিলাম, কিন্তু শরীর থরথর করে কাঁপছে। এই অবস্থার ভেতরে হঠাৎই দেখতে পারি বাড়ির ভেতরে এক কান্নার রোল সৃষ্টি হয়েছে, যে কান্নাটি অতি ভয়ঙ্কর ছিল। আর তার সঙ্গে শুনতে পারি বাড়ির ভিতর থেকে কি এক অদ্ভুত রকমের বাতাস বয়ে যাচ্ছে। সেই শব্দগুলোর সঙ্গে সঙ্গে আরও শুনতে পারি যে বাড়ির ভেতর থেকে কয়েকটা পাখির আওয়াজ, যেগুলো ডানা ঝাপটাচ্ছে, এবং কিছুক্ষণ পরই শুনতে পারি যে এগুলো আসলেই পাখির ডানা ঝাপটানোর ডাক, আর সেগুলো এখন ঘর থেকে বেরিয়ে আসছে। এক এক করে অনেকগুলো পাখি ঘর থেকে বেরিয়ে আসলো। এর মধ্যে কিছু একটা পাখি, যেটা সবার পেছনে ছিল, সেই পাখিটা দেখতে পারলাম মাটিতে লুটিয়ে পড়েছে, এবং সে আস্তে আস্তে করে আমাদের দিকে হেঁটে হেঁটে আসছে মাটি দিয়ে। আর বাকি সব পাখিগুলো উপর দিয়ে বিচরণ করতে করতে চলে গিয়েছে, এবং পাখির ডানা ঝাপটানোর সেই ডাক ভয়ঙ্কর এবং ভুতুড়ে ডাক। আর সেই সাথে দেখতে পারি সেই পাখিটা যেটা মাটিতে পড়েছিল, সেই পাখিটা আস্তে আস্তে করে এগিয়ে আমাদের দিকে ক্রমাগত অগ্রসর হয়ে আসছে। তখন দেখতে পারলাম যে সেই পাখিটা এবার ধীর গতিতে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে আমার বাবার পায়ের নিকট এসে পৌঁছেছে, এবং সেই পাখিটা হঠাৎ করে ডানা ঝাপটান মারতে মারতে আমার বাবার মুখের মধ্যে এক ভীষণভাবে এক ডানা ঝাপটা দিয়ে সে চলে গেল অনেক দূরে। তখন বাবা এক চিৎকার করা শুরু করে দেয়। বাবার চিৎকারের সঙ্গে সঙ্গে আমার মনটা একটা উতাল পাতাল শুরু হয়ে পড়ে। তখন বাবার মুখের দিকে আমার মোবাইল ফোনটা বের করে লাইট অন করে জ্বালালাম। তখন দেখতে পারি বাবার মুখের মধ্যে এক অদ্ভুতভাবে দাগ সৃষ্টি হয়ে গিয়েছে, যে দাগটি এই পাখির ডানা ঝাপটার এক বিশেষ দাগ। তবে এটি কেমন একটি দাগ, যে দাগের মধ্যে ছিল মানুষের হাতের 5টি আঙ্গুলের ছাপ। দেখতে পেয়ে বেশ ভয় লাগলো আমার। ভাবলাম হয়তো এটা কোনো
অন্য কোনো কিছু নয় তো, যেটা আমার বাবার মুখের মধ্যে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে চলে গিয়েছে। তখন বাবাকে বললাম যে বাবা চলো, তোমার খুব ব্যথা লেগেছে, হাসপাতাল যাই। তখন বাবা মৃদু কণ্ঠস্বরে বলে যে না, এখন যাব না, দাঁড়া, কবিরাজ আসুক তারপর যাব, আমার খুব কষ্ট হচ্ছে। তখন বাবাকে বললাম বাবা তুমি এখানে বসো চুপ করে, আর আমি চলো হাসপাতাল চলে যাই। কিন্তু বাবা কোনো রকমভাবেই আমার কথা শুনতে চাইছেন না, তিনি এখানে থাকবেন এবং কবিরাজের সঙ্গে তারপর তিনি যাবেন। তো বাবা এখানে বসে আছেন এবং বাবার সঙ্গে আমিও বসে আছি। খানিকক্ষণ পর দেখতে পারি কবিরাজ বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু কবিরাজ আর কোনো স্বাভাবিক অবস্থায় তিনি বাড়ি থেকে বের হননি। দেখতে পারি তার শরীর থেকে অজোরে রক্ত ঝরছে এবং সেই রক্তগুলো কিছুটা তার বুক থেকে, কিছুটা তার হাত থেকে এবং কিছুটা তার পায়ের যে রান ছিল, টাকনো ছিল, সেগুলো থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে। দেখতে পেয়ে কবিরাজকে এক ঝলক জিজ্ঞেস করলাম যে কবিরাজ মশাই আপনার কি হয়েছে, শরীরে তো রক্ত কেন আপনার, আপনি ঠিক আছেন তো? তখন কবিরাজ বলে যে আমি ঠিক আছি, তোমার বাবা কোথায়? তখন বাবাকে হাত ইশারা করে দেখালাম যে ওখানে বসে আছে। তখন এই লোকটা বাবার নিকট যায়, বাবার নিকট গিয়ে দেখতে পারে বাবার এই অবস্থা, বাবা এখানে কাতরাচ্ছে। কবিরাজ তখন বাবার এই অবস্থা দেখে তখন তিনি বললেন যে তোমার বাবার তো খুব সর্বনাশ হয়ে যাচ্ছে, চলো হাসপাতাল নিয়ে যাই। এদিকে কবিরাজ মশাইয়েরও শরীরের অবস্থা বেশি একটা ভালো নেই, উনিও ওনার শরীরে বেশ ক্ষতবিক্ষতর চিহ্ন। তখন কবিরাজ মশাই এবং বাবাকে আমরা নিয়ে যাই পাশের একটি ছোট্ট হাসপাতালে, যেটা বেশি দূরে ছিল নয়, হেঁটেই চলে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর ডাক্তার দেখে ওনাদেরকে ব্যান্ডেজ করে দেয় এবং ওষুধ লাগিয়ে দেন। তারপরই আমরা চলে আসি আবার সেই বাড়ির সামনে। তখন বাবা জিজ্ঞেস করলেন কবিরাজ মশাইকে, কবিরাজ মশাই আপনি কি কাজটা শেষ করতে পেরেছেন? তখন কবিরাজ গম্ভীর কণ্ঠে বলে উঠে যে হ্যাঁ, কাজটা আমি ঠিক শেষ করেছি, কিন্তু এইটার মধ্যে আমার অনেক কষ্ট হয়েছে। এখানের যে পিশাচটা, সেই পিশাচ যেতে চায়নি, তার নাকি এখানে থাকলে খুব ভালো লাগে। এতদিন সে তোমাদের পানির ট্যাঙ্কিতে বসবাস করেছিল, তোমরা হয়তো জানো না। সে আমাকে নিজের মুখেই বলেছিল এসব কথা। আমি তাকে অনেক অনুরোধ করে বললাম যে এখান থেকে চলে যাওয়ার জন্য। সে আমাকে বলল যে এখান থেকে সে চলে যাবে যদি তাকে আমরা ভালো কিছু একটা উপহার দেই। তখন বললাম যে কী উপহার চাও তুমি? তখন সে বলে যে আমার রক্ত চাই, রক্ত, এখন আমার কিছু রক্ত চাই, দিতে পারবে? তাড়াতাড়ি দাও, এখন যদি দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব চিরতরের জন্য। তখন আমি বললাম যে এখন আমি রক্ত কোত্থেকে আনবো, সাথে কোনো খাসি, গরু বা মুরগিও নেই, তোমাকে এখন রক্ত আমি কোত্থেকে দেবো? তখন সেই পিশাচটি বলে উঠে, কেন, তোমার শরীরে রক্ত আছে না, তোমার শরীর থেকে দেও আমাকে রক্ত কিছু। তখন কবিরাজ মশাই তিনি নিজের শরীর কেটে হাঁটুতে কাটেন, বডিতে কাটেন এবং বুকে কিছুটা কাটেন ওনার সঙ্গে থাকা সেই ব্লেডটা দিয়ে। তারপর সেখান থেকে কিছু রক্ত পড়ে, আবার সেই রক্তগুলো সেই পিশাচটা নাকি খেয়ে ফেলার পরপর সে পিশাচটা কবিরাজকে বলে যে তুই আমার অনেক উপকার করেছিস, যা, এখন আমি এখান থেকে চলে যাব, আর এখানে আমি আসবো না। আর বলে রাখিস যে আমার এই ঘটনা যেন মানুষে বেশি নিয়ে মাতামাতি বা কোনো রকম সারা শব্দ বেশি একটা না করে, তাহলে কিন্তু আমি আবারও এখানে ফিরে আসব। আর এই ঘটনাটি তোর মধ্যেই চাপা রাখ, আর বেশি কাউকে জানাতে যাবি না। তখন কবিরাজ বলেন যে ঠিক আছে, তুই আর এখানে কোনো দিন আসবি না। তখন পিশাচটি বলল যে ঠিক আছে, আমি আর আসবো না। এই বলে নাকি কবিরাজ মশাইয়ের কাছ থেকে সেই পিশাচটি বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পরপরই কবিরাজ মশাই বললেন যে এখন আমার শরীরটা খুব খারাপ লাগছে, অনেক রক্ত শরীর থেকে বের হয়ে গিয়েছে। তারপর আমি বললাম যে চলো এখন আমরা বাড়ি চলে যাই, আমাদের রংপুর বাড়িতে, আমরা এখানে না হয় কয়েকদিন পরে আসব। তারপর এই কথা বলে আমি এবং তাদেরকে নিয়ে গাড়িতে উঠে পড়ি এবং ওই দিন রাত্রিবেলায় আমরা রংপুরে চলে আসি। বাড়িতে যাওয়ার পর সবাই দেখতে পারে আমার বাবার এবং এই কবিরাজ মশাইয়ের একই অবস্থা। তখন সবাই
জিজ্ঞেস করে, কিন্তু তারা কাউকে এরকম ঘটনা খুলে বলেনি। কিন্তু আমার মা এবং আমার দাদা দাদির এই ঘটনাটি আর বুঝতে বাকি রইল না। তারা বুঝতে পেরে গিয়েছিলেন যে এগুলো আমাদের সেই বাড়িতে এরকম ঘটনা হয়তো ঘটেছে। তারা তারপর রাত্রিবেলা জিজ্ঞেস করলো আমার বাবাকে, আমাকেও জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি কিছু বলিনি। তারপর রাত্রিবেলা বাবাই সব ঘটনা খুলে বলার পর আমার মা একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন যে যাক, এখন হয়তো বাঁচা গিয়েছে। এরকম ঘটনা যে আমাদের বাড়িতে ঘটবে এটা আমি জীবনও কল্পনাও করিনি। এত বছর ধরে বাড়িতে থাকলাম, হঠাৎ এরকম ঘটনার সম্মুখীন হব এটা কেই বা জানতো। তারপর আমি এবং আমার ভাই এবং আমার মা বাবা আর আমার বোনকে নিয়ে ভাবলাম যে, আমার বাবা ভাবলো যে আমরা ওখানে চলে যাব। তো আমরা 1 সপ্তাহ ওখানে দেখে কিন্তু তারপর আমাদের সেই পুরনো বাড়িতে চলে আসি যেখানে ভূতের ঘটনা ঘটেছিল। ওখানে আসার পর দেখতে পারি পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে। তারপর এক এক করে সব কিছু পৌঁছাতে লাগলাম। তখন দেখতে পারলাম বেশ অদ্ভুত কিছু সিন। সেগুলোর মধ্যে ছিল সেই হাতের ছাপ এবং যে সিঁড়িকুটা ছিল, সেই সিঁড়িকুটার এক একটা সিঁড়ির ভাঁজে ভাঁজে রয়েছে এক একটা হাতের ছাপ, যে হাতগুলো মনে হচ্ছে কোনো অদ্ভুত রকমের মানুষের হাতের ছাপ। হ্যাঁ, এগুলো ছিল ওই জলপিশাচটির হাতের ছাপ। আর সে এরকম হাতের ছাপ দিয়ে জায়গাটাকে একদম ভয়ঙ্কর বানিয়ে তুলেছে। এবং তারই আশপাশে দেখতে পারলাম বাথরুমের মধ্যে ভীষণভাবে রক্তের বন্যা বয়ে আছে, এবং সেই রক্তগুলো কোত্থেকে আসলো আমরা তা জানি না। বাড়িতে অনেক দিন পরে ঢোকার পর যতটুকু না ভয় পেয়েছিলাম ঘটনাগুলো ঘটার সময়, তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম বাড়িটাকে আবারও সাজিয়ে তোলার জন্য। কেননা এমন এমন দৃশ্য দেখতে হয়েছে যেগুলো এখন বলতে গেলেও বুক কাঁপে। দেখতে পাই রক্তের বন্যা এই রুমে, ওই রুমে, আবার অদ্ভুত রকমের কিছু পায়ের ছাপ এবং কিছু নুপুর পরে আছে যেগুলো আমরা আমাদের বাড়িতে আগে কখনো দেখিনি। এমনকি আমাদের বাড়ির যে দেয়ালগড়ি, তারপর যত রকমের আসবাবপত্র ছিল সব কিছু ভেঙে ফেলে দিয়েছে সেই জলপিশাচ। এমনকি একটা জিনিসও বাদ নেই যেগুলো আমাদের এখন আর ব্যবহার করতে পারবো। সব জিনিসপত্রই সে ভেঙে চুরমাচুর করে দিয়েছে। তারপর আর কি করার, সব কিছু আমরা গোছালাম এবং সেগুলো সব কিছু আস্তে আস্তে করে বস্তায় ভরলাম। বস্তায় ভরার পর সব কিছু দোয়া পাকলা করলাম এবং রক্তের লাইন করে দিলাম এবং সেগুলো পড়ে গেল। তারপর 2 দিন পর আবারও আসলাম আমাদের রংপুর বাড়িতে। আসার পর কবিরাজের সঙ্গে আবার একটু দেখা করলাম। তখন কবিরাজ বলল যে আসবাবপত্রগুলো ভাঙাচোরা অবস্থায় রয়েছে সেগুলো কোনো এক বড় সাগরে ফেলে দে বা কোনো গভীর পানিতে ফেলে দে, যেখানে ফেলে দিলে কোনো মানুষ খুঁজে পাবে না। তখন তাই করলাম। আবারও বাড়িতে এসে সেই ভাঙাচোরা জিনিসপত্রগুলো সব কিছু ফেলে দিলাম। তারপর সব কিছু আবারও গুছিয়ে নিলাম এবং সব কিছু নিজের মতো করে আবার সাজালাম। তারপর এরকম ঘটনা ঘটার পর আমাদের এই বাড়িতে থাকতে অনেক অনেক ভয় পেত এবং বাড়ির ভেতরে যে জায়গাগুলোতে ঘটনাগুলো ঘটেছে সেই জায়গাগুলোতে গেলে ঘা থমথম করে ওঠে, এখনও ঘা থমথম করে ওঠে। আর তখনকার সময়ে যে আমাদের বাড়িতে মেহমান আসতো তারা আসা বন্ধ করে দিয়েছে। বাড়িতে একদম শূন্য ফাঁকা পড়ে থাকে এবং বাড়িতে আমরা একা কখনো কাউকে রেখে যাই না। আর এখন 9 বছর পেরিয়ে গিয়েছে, এখন আর এই বিষয়টা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই। আমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে। তারপর আমাদের পরিবারের সঙ্গে আমাদের আরেকটা ফ্যামিলি যুক্ত করেছি, আমার দাদা দাদি। তারপর আমার দাদা দাদির মধ্যে আমার খালাতো ভাই বোন, তাদেরকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এখন একটি বড় রকমের ফ্যামিলি হিসেবে আমাদের এই বাড়িটি পুরোটা মানুষ হিসেবে পরিচালিত হয়ে থাকে। এখন আর আমাদের আর কোনো ভয়ের কোনো কারণ নেই। তো একেবারে সন্দেহমুক্ত হওয়ার জন্য আমার বাবা যা করেন, একের পর এক কবিরাজ, হুজুর, ইমাম সাহেবকে তিনি বাড়িতে ডেকে নিয়ে আসেন তখনকার সময়ে। আর যথারীতিভাবে সব হুজুরকে দিয়েই কিন্তু আমার বাবা এরকম ঝাড়ফুঁক করিয়েছেন, তাবিজ কবজ অনেক কিছুই রেখেছেন। এখন এই তাবিজ কবজগুলো আর আমরা ইউজ করি না। আর এখন বছরে বছরে বা মাসে মাসে আমার বাবা আমাদের বাড়িতে মিলাদ পড়ান এবং দোয়া পড়ান আমাদের বাড়ির বিষয়ে। এবং এখন একটি ভালো রকমের বাড়ি হয়েছে, বাড়ির আশপাশে মার্কেটের মতো হয়ে গিয়েছে, এখন একটি শহরের সাইট হয়ে গিয়েছে বললেই চলে।
লিসেনার্স, এখন আমরা এই বাড়িতে বসবাস করি। আর ভাবছিলাম না যে আমরা এই বাড়িতে আর কখনো থাকতে পারবো যখন এই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, যা কিছু হয়েছিল সব কিছু ঘটার জন্য হয়েছিল, ভালোর জন্যই হয়েছিল, আর যেটা ভালো হওয়ার সেটাই হয়েছিল। তো এটি ছিল আজকের আমার ঘটনা। আশা করি ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর লেগেছে আপনাদের কাছে, এবং এটি একটি সত্য ঘটনা যেটি আমাদের সঙ্গে ঘটে। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল আজকের আমাদের ভীতিকতা ইউটিউব চ্যানেলের আজকের একটি ঘটনা। আর এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন যিনি, ওনার ইমেলটা আপনারা শুনলেন, আমার মুখে আপনাদেরকে শোনালাম। তো লিসেনার্স, এখন আমরা আপনাদের মাঝ থেকে বিদায় নেব, আর আজকের এপিসোডটি আমরা এখানে শেষ করতে যাব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কালকে একটি নতুন ঘটনা নিয়ে আসবো। আর আপনারা হয়তো আমাদের ঘটনা শুনেন, অনেকেই শুনেন, কিন্তু কমেন্ট করুন না। কমেন্ট করুন, লিখুন আপনার মন্তব্য, আপনি কে কোন জেলা থেকে শুনছেন এগুলো লিখুন। অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি মোহাম্মদ ইমরুল ইসলাম এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আমি এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
you